ওয়েলকাম ভাইয়া। ওয়েলকাম। থ্যাংক ইউ। আহ, আমরা দেখছি আর কি দফায় দফায় অস্ট্রেলিয়া সিরিজটা নিয়ে যেমন প্রেসিডেন্টেরও অনেক প্রত্যাশা, তেমন ক্যাপ্টেনেরও অনেক প্রত্যাশা। শান্তকালকে যেটা বলছিলেন যে তারা আসলে ফাইটিং স্পিরিট নিয়ে খেলতে যাচ্ছেন। এই ফাইটিং স্পিরিটটা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিসংখ্যান, বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা সবকিছু বিবেচনা করে এই যে ফাইটিং স্পিরিটটা বলছে, এইটা কি আসলে ভালো পারফরমেন্সের আভাস নাকি মনস্তাত্ত্বিকভাবে একটু শক্ত থাকার একটা আভাস দিলেন শান্ত? এটা হচ্ছে যে আপনার এমন একটা জায়গা যেখানে হচ্ছে নো ম্যানস ল্যান্ড। মানে যেখানে আপনি এদিকেও গেলেন না, ওদিকেও গেলেন না। অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি ভালো ক্রিকেট খেলবেন, সম্মান নিয়ে ফিরবেন। এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি জিততে চান? না আপনি হারতে চান? না লড়াই করে লড়াই হারতে করতে চান। আপনি লড়াই করে হারতে চান। এটার মিনিং দাঁড়ায় আপনি লড়াই করে হারতে চান। কারণ আপনি যদি সম্মান নিয়ে ফিরতে চান, যদি এই মিনিং স্পষ্ট করতেন, তাহলে আপনার দাঁড়াতে হচ্ছে আমরা ওখানে টেস্ট ম্যাচ জিতবো। জিততে চাই। একদম ডাইরেক্ট কথা। কোনো এখানে হার আর জিত দুটো কথা রয়েছে। এখানে আপনি যেকোনো একটা বলবেন, আদার দেন যখন আপনি ভেগ টার্ম বলবেন এবং মাঝখানে অন্য কিছু আনবেন, তখন এটাতে বোঝা যায় যে আপনি আসলে সেই আমরা আগে বলতাম লড়াকু হার। আমরা অলওয়েজ কিন্তু এই কথাটা গত একটা সময় পাস টেস্টের স্বীকৃতি যখন পেল তার থেকে ৪-৫ বছর বা ৭ বছর পর্যন্ত, ৮ বছর পর্যন্ত আমরা এই কথাটা নিয়মিত বলেছি, যখন আমরা ধরেন বিভিন্ন সিরিজ দেখেছি, কভার করেছি। তো সেই জায়গা থেকে এখন যদি বলেন আমাকে, শান্ত আবার সেই জায়গায় ফেরত আসছে। এই টার্মটা আবার চালু করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার, যখন প্রেস কনফারেন্সে তাকে দল ঘোষণার প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে এবার অস্ট্রেলিয়া থেকে কি নিয়ে ফিরতে চান, বিকজ অফ তিনি খেলেছিলেন যখন 23 বছর অস্ট্রেলিয়া আগে। ২৩ বছর আগে। উনি বলেছিলেন আমরা সম্মানজনক সম্মান নিয়ে ফিরতে চাই। সম্মান মানে কি আমি এটা বুঝতে পারি না, ওনারা ভালো বুঝতে পারেন। এবং এই ভেগটা যাতে না থাকে, আমাদের ক্লিয়ার কাট কথাবার্তা হতে হবে। এখন তার মানে আত্মবিশ্বাস আপনার ঘাটতি রয়েছে, আদার দিন আপনি এরকম কথা বলতেন না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে নাহিদ রানা এবং শরীফুল না থাকাতে একইভাবে লিটন কুমার দাস ফার্স্ট টেস্টে খেলতে পারবে কিনা সেই অনিশ্চয়তা। লিটন দাসকে কিন্তু এখন দলের সঙ্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে ওখানে রিহ্যাব করবে এবং ওখান থেকে যদি ফার্স্ট টেস্টের আগে ফিট আপনার হয়ে। ফিট হয়ে যায়, তার ট্রায়ালে যদি তিনি বলেন যে হ্যাঁ আই ক্যান প্লে, দেন একটা নেবে, স্টেপটা নেবে এবং বাংলাদেশের জন্য তখন ইতিবাচক হবে। এই কারণে তাকে দলের সঙ্গে পাঠানো এবং বোর্ড মিটিংয়ে সেটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো একটা কনফিডেন্সের ল্যাকিংসটা ওই জায়গায় কেন, তিনজন মানে যদি না থাকে প্লেয়ার গুরুত্বপূর্ণ, তাহলে আপনার ৭ জন হয়ে যায়, ১১ জনের মধ্যে ৯ জন, ৮ জন হয়ে যায়। তো ৮ জন মানে হচ্ছে নিচের দিকে বোলারদের আমি বাদই রাখলাম। তো সেকেন্ড বেস্ট টিম নিয়ে ওই জায়গায় খেলতে হয়। সেদিক থেকে বলবো যে তাদের একটা দুশ্চিন্তা মাথায় আছে। আবার বাংলাদেশের প্রত্যাশা অনেক হাই, কারণ বাইরে আপনার সম্প্রতি শুধু জিম্বাবুয়ে টেস্টটা বাদ দিলে লাস্ট যে কিছু টেস্ট ম্যাচ গিয়েছে সেখানে কিন্তু ভালো করেছে বাংলাদেশ। অনেকদিন হয়তো টেস্ট ম্যাচ খেলেনি, কিন্তু আবার যখন খেলেছে তখন কিন্তু সেগুলি ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজের কথা যদি আমরা বলি, সেখানে সিরিজে জিতেছিল। তার পরে যদি সিরিজে জিতে নেই, একটা টেস্ট জিতেছিল, ড্র করেছিল। আবার ধরেন পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে আপনি হোয়াইট ওয়াশ করেছিলেন। সেই সব স্মৃতিগুলি কিন্তু আমাদের জন্য খুবই পজিটিভ ভাইব দেয়। একইভাবে যদি আপনার ৩-৪ বছরের মধ্যে, গত ৩-৪ বছরের মধ্যে আমাদের কিছু ব্রেক রেকর্ডিং রয়েছে, যেটা হচ্ছে আপনার অ্যাচিভ করার, গর্ব করার মতো জায়গা, যেখানে নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে কখনো বড় বড় দল যারা আমরা সবসময় দেখে থাকি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া খাবি খায়, ওখানে তারা জিততে পারে না। সেই জায়গায় বাংলাদেশও বাংলাদেশ মাউন্ট জিতেছে। মর্গানতে জিতেছিল। তো এইগুলি আমাদের জন্য পজিটিভ। কিন্তু হঠাৎ করে মনে হয়েছে আবার এই পাকিস্তানের সঙ্গে দেশের মাটিতে যেভাবে স্পোর্টিং উইকেটে আপনার ভালো রেজাল্ট করেছে, সেই জায়গা থেকে কনফিডেন্স তৈরি হয়। কিন্তু জিম্বাবুয়েতে গিয়ে যেভাবে আপনি মানে হোঁচট খেলেন, এটা কিন্তু আপনার জন্য মনে হবে একেবারে সমতলে পা পিছলে পড়ে যাওয়া। একদম। ইনফ্যাক্ট জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ ভালো করতে পারেনি, কিন্তু বাংলাদেশ আসলে হেরেছেটা কোথায়? বাংলাদেশ হেরেছে ব্যাটারদের পারফরমেন্সের কাছে। সেই জায়গাটাতে কোনো ধরনের মানে ঘুরে দাঁড়ানো, শির দ্বারা সোজা করে দাঁড়ানোর মতো দাঁড়ানোর অবস্থাটাই বাংলাদেশের ছিল না। জিম্বাবুয়ের লিটারালি বাউন্সের কাছে বাংলাদেশ পরাস্তই হতে হয়েছে। সেখানে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা জশ হ্যাজেলউডদের এই যে পেস বাউন্স সামলানোর মতো মানে অবস্থা কি বাংলাদেশের এখন আছে, যেটা আসলে শান্ত ক্লেম করতে চাচ্ছে তারা ফাইটিং স্পিরিট নিয়ে যাচ্ছে? এইটাকে আসলে শান্ত এক প্রকার শাক দিয়ে মাছ ঢাকতেই চাচ্ছে কিনা? অনেকটাই শাক দিয়ে মাছ ঢাকা তো দূরে থাকে, এই সঙ্গে শাকের সঙ্গে আরও কিছু ভাত দিয়েও ঢাকছে, মানে ঢেকে সাদা করে দিতে চাচ্ছে। এটা কিন্তু আমার কাছে মনে হলো, আমি বললাম যে ক্লিয়ার কাট বলবেন, হয় জিতবো নালে হারবো। হারবো। আপনি যদি থার্ড
কোনো একটা অবস্থান নেন, আপনি নোম্যান্স ল্যান্ডে থাকেন, তাহলে বলবেন যে আমরা নোম্যান্স ল্যান্ডে থাকতে চাই এবং আমরা এখান থেকে চেষ্টা করব আমরা ফাইটিং একটা গেম দেওয়ার জন্য। কিন্তু আপনি বলবেন যে সম্মান নিয়ে ফিরবো, এটা একটা একদম মানে অযৌক্তিক এবং ভেগ টার্ম। এটা হচ্ছে মানুষকে দেওয়া, আই ওয়াশ করা, তো ধোঁকা দেওয়ার মতো অনেকটা। তো সেই জায়গায় আমরা ধোঁকা না খাই। আমরা আশা করি ওখানে যেহেতু ইংল্যান্ড 2 দিনের টেস্ট হারে, আমরা কিন্তু জানি যে আপনার যেখানে পার্থে দেখেছি, মেলবোর্নে দেখেছি, ওদের যে অ্যাশেজ ছিল সেখানে ইংল্যান্ড 2 দিনে টেস্ট হেরেছে, আবার 5 দিনও ফাইট করেছে সিডনিতে, অন্য জায়গাতে। তো সেই জায়গা থেকে বলবো যে যেখানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আর কন্ডিশনে গিয়ে হোঁচট খায়, তারা লড়াই করতে পারে না, ইংল্যান্ড এসে যে পরাশক্তি টেস্টের, তারাও এসে এখানে যেন তেনভাবে হারে, আবার ধরেন সাউথ আফ্রিকার মতো দল সেখানেও কম্পিট করতে পারে না, যাদের কন্ডিশন কিন্তু একেবারে কাছাকাছি। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য এটা স্ট্রাগল জোন আমরা সবসময় ভাবি, এবং সেখানে গিয়ে টেস্টের মতো জায়গায় আপনি কত টাকা কমপ্লিট করতে পারবেন সেটা একটা বড় দুশ্চিন্তার ব্যাপার রয়েছে বা চিন্তার ব্যাপার রয়েছে। কিন্তু আপনি যখন আপনার দলটা খুবই স্ট্রং ছিল এবং কন্ডিশনগুলি যেখানে খেলা হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের মতো ওয়েদার এবং ড্রপ ইন উইকেটের মধ্যে কিছু ব্যাপার থাকে, একেবারে যে গ্যাবর মতো কিংবা আপনার পার্থের যে উইকেটগুলো হয় ন্যাচারাল, যেখানে ক্রিকেট গ্রাউন্ড একেবারে সবসময় থাকে, এখানে মাল্টিপল গ্রাউন্ড আগেও হয়তো জানেন। এবং সেই জায়গা থেকে ডারউইনে এখানে বাংলাদেশ ওয়ানডে খেলেছিল 2008 সালে, সেই জায়গায় আমরাও ছিলাম আপনার এখানে। তো সেই জায়গায় আমরা যেটা দেখেছি সেখানে উইকেট এত থাকে না যতটা গ্যাভা কিংবা আপনার পার্থের অন্য জায়গায় উইকেটগুলিতে থাকে। সো এখানে স্পোর্টিং উইকেট হবে এবং বাংলাদেশের যেরকম উইকেটে আপনার লাস্ট সিরিজগুলি খেলেছে সেরকম, সেরকম উইকেট হবে। তবে সেই জায়গায় আপনি কতটা পারফেক্টলি করতে পারছেন, আপনার কন্ট্রোল বোলিং করতে পারছেন, তার সঙ্গে আপনি ব্যাটাররা ওইটার সঙ্গে কোপ আপ করতে পারছে। কারণ ওদের যে থ্রেডিং, যদি ওই কন্ডিশনটা স্পোর্টিং না হতো এবং বেটার উইকেট না হতো, তাহলে কিন্তু তাদের এত টাফ টিমটা দিত না। একেবারে টপ টিমটা, যেটা হলো টেস্টের বেস্ট টিম অস্ট্রেলিয়ার, এটার বেস্ট টিম খেলছে মানেই হচ্ছে প্রাক সিজন সিরিজ, এবং এইখানে থেকে তারা কোনো রকম পয়েন্ট হারতে চায় না। এবং বাংলাদেশকে তারা যে পরিমাণে দেখেছিল যে লাস্ট কিছুদিন যেটা বললাম, জিম্বাবুয়ের এটা কিন্তু একটা অঘটন হতে পারে, আবার অতি আত্মবিশ্বাস হতে পারে। এবার তারা মানসিকভাবে ক্রিকেট টানা অনেকগুলো টেস্ট জেতার পরে আসলে জিম্বাবুয়ের জেতার পরে বিপক্ষে আরেকটা মনে হয়েছে তাদের জিম্বাবুয়েতে একটা যাবো আর তাদেরকে উড়িয়ে দেবো, এরকম একটা মানসিকতা ক্রিকেটারদের মধ্যে থাকতে পারে। কারণ হচ্ছে কি, যখন আপনি সাকসেস হবেন এবং পাকিস্তানের মতো দলকে আপনি একেবারে হোয়াইট ওয়াশ করে দেবেন, এবং সেটা ঘরের মাটিতে দাপটের সাথে এবং ভালো উইকেটে, আপনি যদি এমন হতো যে স্পিন ট্র্যাক বানিয়েছেন কিংবা স্লো অ্যান্ড লো ট্র্যাক বানিয়ে, বা ওদের পাকিস্তানের সঙ্গে স্লো অ্যান্ড লো ট্র্যাকে পারতেন না, আপনার পেস বোলিং ডমিনেশন রেখে ব্যাটাররা একেবারে খাদের কিনারে চলে গিয়েছে দল, সেখান থেকে আবার কামব্যাক করা, লিটন মুশফিকের যেভাবে পারফরমেন্স করা, শান্তকে যেভাবে আমরা দেখেছি, সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে মনে হয় যে এই যে ক্রিকেটাররা বেস্ট ক্রিকেট খেলবে এবং ওখান থেকে জিতে নিতে পারে। এই অঘটনের হাত থেকে বাঁচার জন্য অস্ট্রেলিয়া তার হোম কন্ডিশনে সেরা দলটা নিয়ে খেলবে। কিন্তু বাংলাদেশ কিন্তু এখনও যে বোলিং লাইন আপ আছে, দ্যাট ইজ গ্রেট। যদিও তারা জিম্বাবুয়েতে ক্লিক করেনি, বিকজ অফ আপনি যদি বলেন টেস্টে কিন্তু তারা আসলে ক্লিক করেনি, বিকজ অফ তারা 400+ রান করেছিল জিম্বাবুয়ে। যদি বোলিংটা থ্রেডিং থাকতো তাহলে কিন্তু এরকম ক্লিক করতো না, মানে 400+ রান করতে পারতো না, সর্বোচ্চ 320 করতো। 320 করলে সেখানে মেন্টাল একটা অ্যাডভান্টেজ থাকতো বাংলাদেশে কিন্তু সাইকোলজিক্যাল দিকটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্লেয়ারটা যদি কোনো কারণে বুঝে যে আমরা পিছনে পড়ে গেছি, তাহলে কিন্তু আর মানে দৌড়ানোর শক্তিটা পায় না এবং তারা ব্যাকফুটে রান করতে থাকে এবং তখন ওইভাবে বাজেভাবে টেস্ট হারে। এবং আমরা দেখলাম 2002-এর পরে বোধহয় আমরা আপনার জিম্বাবুয়ের মাটিতে টেস্ট হেরেছি ইনিংস ব্যবধানে, এটা সেটাই সবচেয়ে অ্যালার্মিং এবং দুঃখজনক। মানে কেন হয় এরকম ঘটনা আমি জানি না, এরকম হওয়া উচিত না। কারণ হচ্ছে আপনার ফার্স্ট ইনিংসে যখন আপনি হারবেন, তখন আপনার একটা লড়াকু মানসিকতা তৈরি হবে যে আমি সেকেন্ড ইনিংসে যে কোনো মূল্যে আমার অবস্থানটা শক্ত বা দৃঢ় করব। এবং সেখানে 11 জন ব্যাটারের মধ্যে অন্তত 2-3 জন তো একটা বড় ইনিংস খেলবে, কিন্তু সেটার ছিটেফোঁটা আমরা দেখতে পাইনি, যে কারণে আমরা ইনিংস ডিফিট হয়েছি। এবং এই ইনিংস ডিফিটের কিছুটা মেন্টাল ব্যারিয়ার তৈরি হয়েছে, বা মনস্তাত্ত্বিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকবেন। সেই জায়গা থেকে যদি বলি, অস্ট্রেলিয়াতে জিতে যেতে পারতো যদি টেস্টটা জিম্বাবুয়েতে, তাহলে আপনার কনফিডেন্সটা হাই থাকতো। যদি ওখানে টেনিস যে থাকে উইকেট, সাধারণত এরকম টেনিস বলে যে বাউন্স করে, ওইরকম বাউন্স ছিল, যে কারণে। কিন্তু অস্ট্রেলিয়া তো ওরকম হবে না, আনইভেন অনেক বেশি। তো
অস্ট্রেলিয়াতে আপনি খুব ভালো ক্রিকেট খেলতে হবে, সবচেয়ে বড় ব্যাপার হলো মানসিক দৃঢ়তা দেখাতে হবে। যে কোনো গেম অ্যান্ড স্পোর্টসে যদি আপনি মানসিক দৃঢ়তা দেখাতে পারেন তাহলে আপনার ভালো করার একটা সম্ভাবনা থাকে। আমি প্রত্যাশা করব লিটন তাড়াতাড়ি সুস্থ হয়ে নামুক, কারণ লিটনের মতো যেভাবে ছন্দে রয়েছেন তিনি, ওনার মতো একজন প্লেয়ার খুবই দরকার। অনেক দিন ধরে মেন্টাল ফ্রাস্ট্রেশনের ভিতর রয়েছেন, খেলতে পারছেন না। এগুলির মধ্যে তার ফিনান্সিয়াল তো অনেক ক্ষতি হচ্ছে, লঙ্কান প্রিমিয়ার লিগে যেতে পারলেন না। তো ওভারকাম করুক, রিকাভারি করুক, বাংলাদেশের লাভ হোক। মুশফিকুর রহিম তারা ওখানে ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন, টি-20 বিশ্বকাপ খেলেছেন, তাদের এক্সপিরিয়েন্সটা ওখানে কাজে লাগাবে আশা করি, কারণ ওই কন্ডিশনে স্পোর্টিং উইকেট হলে কিন্তু ভালো করা সম্ভব। তো সেই জায়গায় যারাই এখানে অভিজ্ঞ কন্টেন্ডার, আপনি যদি নাজমুল হোসেন শান্তর কথা চিন্তা করেন, তাকে ভালো করতে হবে। সবচেয়ে দুঃখজনক হলো এখানে টপ অর্ডারে 5টা বাঁহাতি ব্যাটার নিয়েছে এবং একজন রাইট হ্যান্ডি নাই। এটা না থাকাটাও যেমন একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ হচ্ছে আপনারা জানেন যে একই চ্যানেলে বোল করার সুযোগ থাকে যখন একই টাইপের ব্যাটার হয়। সেই জায়গায় 4জন যখন খেলবে সেই এটা কিন্তু একটা দুশ্চিন্তার কারণ। আবার যদি যেহেতু আপনার সৌম্য সরকারকে এবার টেস্ট দলে নিয়েছেন, কন্ডিশন যদি প্র্যাকটিস ম্যাচে তিনি ভালো করেন তাহলে তাকে অবশ্যই কিন্তু ম্যাচ খেলানো উচিত। এবং হাবিবুল বাশার বলেছেন যে যদি প্র্যাকটিস ম্যাচে ভালো খেলে তাহলে হয়তো 11-এ সুযোগ পাবে। এই মুহূর্তে তানজিম হাসান তামিমের থেকেও সৌম্য সরকারের ওই কন্ডিশন ওয়াইজ ভালো হওয়ার কথা, কারণ হচ্ছে ওই কন্ডিশনগুলি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনে তিনি ভালো ক্রিকেট খেলেন, কারণ একটু বাউন্স থাকে থাকে, এই শটগুলো তিনি খুব ভালো খেলেন। তো সেই কারণে যেহেতু টেস্টের ফার্স্ট ক্লাস ম্যাচগুলো কয়েকটা বছর ধরেই কিন্তু তিনি ভালো করছেন, তো এই যে গত মৌসুমটা গেল সেখানে কিন্তু 633 রান করেছেন তিনি, 14 ইনিংস, যদিও একটা সেঞ্চুরি রয়েছে, 4টা হাফ সেঞ্চুরি রয়েছে। সেই জায়গা থেকে বলবো যে তিনি যদি মেন্টালি পিস থাকেন, তার প্র্যাকটিস ম্যাচটা ভালো হয়, ওখানে গিয়ে প্র্যাকটিসগুলি ভালো করেন, তাহলে আমার মনে হয় ইয়েকে সম্মুখে খেলানো উচিত। দেশের মাটিতে আসলে যতটুকু আমরা দেখেছি প্র্যাকটিস করেছে, সেটাও আবার বৃষ্টির জন্য একেবারে পারফেক্ট প্র্যাকটিসটাও হয়নি। দেশের মাটিতে আসলে কি বাংলাদেশের তো অনেকগুলো, এই যে এইচপি টিম, এ টিম, অনেকগুলো টিম আছে, ব্যাকআপ টিম, সেই টিমগুলোকে নিয়ে বাংলাদেশ তো একটা প্র্যাকটিস ম্যাচ, নিজেদের মধ্যেও একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতো। প্র্যাকটিস ম্যাচ কিংবা প্রস্তুতি ম্যাচের তো কোনো বিকল্প আসলে নাই। যেমন অস্ট্রেলিয়া বাংলাদেশকে একটা প্রি সিজন ম্যাচ হিসেবেই তারা নিচ্ছে, সেখানে বাংলাদেশের আসলে প্রস্তুতিটাই ঠিকমতো হয়নি। এই জায়গাটাতে বড় ঘাটতি। এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন আপনাকে আমি করে রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের বোলারদের কথা আপনি বলছিলেন যে বোলারদেরকে আসলে এই জায়গাটাতে অনেক বড় একটা ভূমিকা পালন করতে হবে। যেই লাইন আপটা আছে, এই লাইন আপটা কি মানে এক্স ফ্যাক্টর হবে কিনা, আসলে পেসারটাই কি এক্স ফ্যাক্টর কিনা এই সিরিজের জন্য? দেখো তো, আমরা যে পেসার নিয়ে যাচ্ছি সেই পেসারদের আমি ছোট করছি না, কিন্তু আমরা কিন্তু একটা বাঁহাতি পেসার যদি শরীফুলও থাকতো সেখানে কিন্তু একটা বৈচিত্র্য থাকতো। আমরা দেখছি এখন যে পেসাররা রয়েছে একই টাইপের পেসার, তবে এখানে হাসান মাহমুদ এবং তাসকিনকে অনেক বেশি রোল প্লে করতে হবে। আবার ওই কন্ডিশনে খালেদ যেহেতু টেস্ট নিয়মিত খেলে, লাস্ট টেস্টটাও তিনি খেলেছেন, তো তাদেরকে আউটস্ট্যান্ডিং ডেলিভারি দিতে হবে। কোনো কোনো সময় একটা স্পেল এমন করতে হবে যেন ওখানে ব্রেক থ্রু আসে, কিংবা এমন কিছু করতে হবে যাতে প্রতিপক্ষ মেন্টালি একটু ডাউন থাকে। যদিও প্লেয়াররা অস্ট্রেলিয়ার কন্ডিশনে কিংবা তাদের জন্মগতভাবে মেন্টাল অনেক বেশি স্ট্রং, বা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যেভাবে তারা মেন্টাল স্ট্রেংথটা নিতে পারে এবং তাদের যে মেন্টাল স্ট্রেংথ থাকে, আমরা যেটাকে বলি স্ট্রেস নিতে পারে এবং স্ট্রেংথ থাকে, এই দুটো ক্ষেত্রে বাংলাদেশের মানুষরা কিন্তু এই জায়গায় অনেকটা পিছিয়ে। এবং আমাদের বোলারদের দায়িত্ব নিতে হবে, এই কারণে তাসকিনকে এবং হাসান মাহমুদকে দায়িত্ব বেশি পালন এই করতে হবে। প্রশ্নটাতেই আসতাম। তাসকিন এবং হাসান মাহমুদকে শান্ত আসলে প্রেস কনফারেন্সে একদম ইন্ডিকেট করেই বলেছেন যে যারা পেসাররা যারা আছেন তারা যদি 20টা উইকেট নিয়ে নিতে পারে তাহলে আসলে বাংলাদেশের জন্য টেস্টটা জেতাটা সম্ভব। আসলেই কি সম্ভব, নাকি এটা আসলে আকাশ কুসুম গল্প বলছেন শান্ত, বা মানে স্বপ্নেই আসলে কল্পনা করছেন, এরকম কোনো ব্যাপার হচ্ছে? না, উনি যেটা বলেছেন এটা কারেক্ট, যে কেউ বলতে পারেন, আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি যে 20টা উইকেট নিয়ে দিতে পারলে জিততে পারবো। এটা তো এটা খুব কি সম্ভব কিনা আদৌ? এটা আদৌ সম্ভব কিনা ওনার বোঝা উচিত, কারণ ওই কন্ডিশনে প্রথমে তো বললাম যে আমরা কন্ডিশন, এটা ওই যে আকাশ কুসুম চিন্তা, কিন্তু সব সময় তো আপনার পরিকল্পনা মতো বা চিন্তা দিয়ে সব কিছু বক্স মধ্যে থাকে না, একটা সিটের মতো সব কিছু হয় না, বা পরিকল্পনা মতো সব কিছু হয় না। কখনো কখনো মিরাকল কিছু ঘটে, আউট অফ দ্য বক্স অনেক কিছুই ঘটে। এবং আমরা চাই যে বাংলাদেশ ওখানে সেই আউট অফ দ্য বক্স খেলুক, কিন্তু এই বেস লাইন নিয়ে যদি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় একটু ল্যাকিংসই রয়েছে এখানে। দুজন যদি হাসান মাহমুদ কাউন্টিতে একটা ম্যাচ খেলেছেন, আবার টেস্ট ওখানে জিম্বাবুয়েতে খুব ভালো বোলিং করেননি, সেদিক থেকে আমি বলবো যে তিনি এলপিএলে খেলে আসছেন, আবার টি-20-তে
সেই জায়গা থেকে বলবো যে তার তো খেলার মধ্যেই রয়েছেন, তো তাকে এখন সর্বোচ্চ ডেলিভারি দেওয়া এবং নিজের যে জায়গাটা রয়েছে শক্তির জায়গা এবং তিনি যে একদম খুব ভালো বোলার, সেটা তাকে কিন্তু এখানে ডেলিভারি দিতে হবে। এই ডেলিভারি যদি দিতে পারে 20টা উইকেট, আসলেই টেস্ট জিততে হলে আপনাকে 20টা উইকেট নিতে হবে। অনেক সময় যেগুলি হচ্ছে যে আবার যে ইংলিশ ডিক্লেয়ার বা এগুলি ব্যাপার থাকে, আপনি কিন্তু মূল দায়িত্বটা আসলে ব্যাটারদের পালন করতে হবে। বোলারদের উপর শুধুমাত্র জোয়াল চাপিয়ে দিয়ে নির্ভরযোগ্যতা তো না, খালি জোয়াল চাপিয়ে দিলেন যে বলদ যে হাল চাষ করে না, ওরকম জোয়াল চাপিয়ে দিলেন সবসময় ওদের ঘাড়ে চেপে আপনি পার হবেন বৈতরণী, তা কিন্তু হবে না। আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে এবং আপনারা 500 রান করেন, আপনি 400 রান করেন, রান করে তারপরে দেন বোলারদের। বোলাররা তখনই কনফিডেন্ট হয় যখন হলো স্কোরবোর্ডে কিছু ভালো রান দেখে। আবার যদি তারা প্রথম দিকে কয়েকটা প্রথমে উইকেট ফার্স্ট নিয়ে নিতে ইনিংসেই পারে। যদি আপনার তাদের বোলিং ইনিংস হয়, তো সেক্ষেত্রে যেটা হবে প্রতিপক্ষেরকে যদি অল্প রানে বেঁধে আটকে ফেলা দেওয়া যায়, যায়। আটকে দেওয়া যায়। এখন কন্ডিশন কি রকম হবে সেটার উপরে কিন্তু ডিপেন্ড Depends করে। on এই যে that. কত রাতে আপনি আটকাতে পারছেন, সেটাও কিন্তু যদি ফার্স্ট ট্র্যাক হয়, ফার্স্ট ট্র্যাক হলে কিন্তু আপনি দেখা গেল 220 রানে অল আউট করে দিলেন, কিন্তু আপনার জন্য 120 রানে অল আউট হয়ে গেলেন, 100 রান কিন্তু বেশি হলো। তার মানে আপনার কিন্তু পরবর্তীতে আপনার হার ওখানেই লেখা হয়ে যাবে। সো আপনার যাতে প্রথম ইনিংসেই হার লেখা না হয়, সেজন্য আপনি ব্যাটিংটা ভালো করেন। আপনি বলছেন যে বিশ্বের অন্যতম এক্সপেরিয়েন্স টিম এই মুহূর্তে বাংলাদেশের, এবং ব্যাটিং লাইন আপ বিশেষ করে যদি আমরা বলি, আমরা মুশফিকুর রহিমকে এখানে দেখছি, মমিনুল হক, এরা সবাই 12-14 বছর, মুশফিক তো 20 বছরের উপরে। টেস্ট খেলছে। মমিনুল হক 12 সাল থেকে টেস্ট খেলছেন। আবার ধরেন এর কথা যদি চিন্তা করেন, এই তাসকিন, উনিও কিন্তু সেই 14 সাল থেকে খেলছেন। মিরাজ, তারও অভিজ্ঞতা হয়ে গেছে। লিটন কুমার দাস, তারও এক যুগের কাছাকাছি অভিজ্ঞতা। এই যে প্লেয়ারগুলো, এতদিন ক্যারিয়ার অনেকেরই থাকে না, অতএব তাদের দায়িত্ব নিতে হবে। প্রমাণের কোনো সুযোগ নেই, তাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে যে নতুন করে ভাই আমরা পারিনি, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের এগুলো কিছু বলা 23 যাবে বছর না, খেলা এটা যাবে না, নির্ভর যাবে করা না। যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।